মঞ্চ ডক্টর অমলেন্দু ঘোষাল। অধ্যাপক ঘোষালকে তার আলোচনা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। অমলেন্দু দা। অনলাইন ফর্মে যারা যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি প্রত্যেককেই যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি। আমার ইষ্ট পরম প্রেমময় শিব ঠাকুরের আধুনিক চরণে একটা সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। আমাকে যে বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে তা হচ্ছে লকডাউন পরবর্তী সময়ে অর্থনৈতিক সংকট এবং পারিপার্শ্বিক রক্ষায় আমাদের রসায়নের লোক আমাকে বলতে বলা হয়েছে অর্থনীতির ব্যাপারে। তবে যে ঠাকুরের কাছে আমি দীক্ষিত তিনি এমন একজন ব্যক্তি, তিনি সমস্ত কিছুতেই একবার সর্বশাস্ত্রজ্ঞ। তার কাছেও আমি অর্থনীতি সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি। আমি আজকে আলোচনাটা করবো এইভাবে। প্রথম, অর্থনীতির সংজ্ঞাটা কি, বইয়ে কি সংজ্ঞা দেওয়া আছে, ঠাকুরের সংস্পর্শে এসে কি সংজ্ঞা জেনেছি সেটা, এবং তারপর অর্থনৈতিক সংকট লকডাউন পরবর্তী সময় বলা হচ্ছে। লকডাউনের পূর্ববর্তী সময়ে কি আমাদের অর্থনীতি খুব ভালো ছিল? আমরা যে ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত, কনজিউমারিজম বা ভোগবাদ, তাতে কি আমাদের অর্থনীতিটা শহর কেন্দ্রিক হয়ে গিয়েছিল না? এ সম্বন্ধেও ঠাকুরের মতামত এটা আলোচনা করব এবং এই অর্থনৈতিক সংকট সমাধানে ঠাকুর কি বলেছেন বা সাধারণভাবে আমাদের সাধারণ উদ্যোগে কি আছে সে সম্বন্ধে কিছু আলোচনা করব। প্রথমে আসি অর্থনীতি সম্বন্ধে। হোয়াট ইজ ইকোনমিক্স? অর্থনৈতিক সংজ্ঞা কি? ডিকশনারিতে বলা হচ্ছে ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ ট্রিটিং of the production, distribution and consumption of wealth or the material welfare of the country. দেশের সম্পদ যেটা, এই সম্পদ এটাকে কিভাবে সুষম বন্টন করা যায় যার ফলে দেশের সর্বাঙ্গীন উন্নতি হয়, সেই সম্বন্ধে যে শাস্ত্র আলোচনা করে তাকে ইকোনমিক্সের সংজ্ঞা বলা হয়। আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে পৃষ্ঠা 141 ঠাকুর একটা অদ্ভুত কথা বলতে শুনলাম। তিনি বললেন ইকোনমিক্স মানে ল অফ হাউস হোল্ড ম্যানেজমেন্ট। ইকোনমিক্স ল যেমন হলে কন্টিনিউটি ব্রেক হলে যেন এটার মুডটাই নষ্ট হয়ে যায়। যাই হোক, ঠাকুরের দর্শনে অর্থনীতির মূল উপাদান দুটো, প্রকৃতি আর মানুষ। প্রকৃতি যোগায় সম্পদ, মানুষ করে তার সদ্ব্যবহার। তাহলে যে আমাদের সম্পদ যোগায় তাকে তো সংরক্ষণ করা উচিত। অর্থনৈতিক সংকট তখনই ঘনিয়ে আসে যখন আমাদের সম্পদ যিনি যোগাচ্ছেন সেই প্রকৃতি, তাকে আমরা ধ্বংস করে ফেলি। মানুষের লোভ প্রকৃতিকে ধ্বংস করছে। প্রসঙ্গত মনে পড়ে মহাত্মা গান্ধীর কথা, নেচার হ্যাজ এনাফ টু মিট আওয়ার নিড বাট নট এনাফ টু মিট আওয়ার গ্রিড। প্রকৃতির সম্পদ যথেষ্ট আছে আমাদের প্রয়োজন পূরণের মতো, কিন্তু লোভের পূরণের মতো নেই। যত আমরা এই ভোগবাদের জীবন যাপন করি ততই কিন্তু সমস্যাটা এটাই প্রকট হয়। আজকে আমি যেটা বলছিলাম যে লকডাউন পরবর্তী সমস্যা বলা হচ্ছে, লকডাউনের আগে কি আমাদের অর্থনীতি খুব ভালো ছিল? আমাদের অর্থনীতির মূল মানে যেটা, সেটা হচ্ছে কনজিউমারিজম বা ভোগবাদ। এই ভোগবাদটার ফলে আমরা শহরগুলোকে উন্নত করে ফেলেছি, গ্রামগুলোকে শোষণ করেছি। আজকে চতুর্দিকে পরিযায়ী শ্রমিক ইত্যাদি কথা হচ্ছে। এগুলো কখন হলো? ঠাকুরের ভাষায় যখন থেকে গ্রামীণ অর্থনীতিটা ভেঙে গেল, গ্রামের লোকেরা বেকার হয়ে গেল এবং তারা কর্মের সন্ধানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো, বিশেষত বাইরের শহরগুলোতে। কোনো হিসেবই নেই যে এরা কারা গিয়েছিল, কোথায় গিয়েছিল। এখন আমরা বুঝতে পারছি তাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত কথা আছে, সমগ্র শরীরকে বঞ্চিত করিয়া কেবলমাত্র মস্তিষ্কে রক্ত সঞ্চালন করাকে স্বাস্থ্য বলে না। গ্রামগুলোকে বঞ্চিত করে, গ্রামগুলোকে অর্থনীতির দিক দিয়ে ডেভেলপ না করে আমরা শহরগুলোর দিকে নজর দিয়েছিলাম। ঠাকুর বলছেন তোমরা বৃহৎ যন্ত্র স্থাপন করেছো, এই মহাযন্ত্র কিন্তু ক্ষতিকারক। তিনি বলছেন মহাযন্ত্রের প্রয়োজনকে আমি অস্বীকার করছি না, কিন্তু এই মহাযন্ত্রগুলোর থেকে বেকার সমস্যা আছে, লে ডাউন আছে, পলিউশন আছে। তার চাইতে যদি কুটির শিল্প স্বয়ংসম্পূর্ণ করা হতো
গ্রামগুলো যদি নিজে নিজে একে একে প্রত্যেকে আত্মনির্ভরশীল হতো, তাহলে গ্রাম থেকে লোকের এই পলায়নটা হতো না এবং বর্তমানে এই সংকটটা হতো না। ঠাকুর একজন বলছেন, প্রকৃতিকে বিপর্যস্ত করতে যেও না, বরং তাকে শাশ্বত কৃতি সম্পন্ন করে তোলো। আর প্রকৃত হওয়ার প্রাকৃতিক পন্থাই তো এই। আমরা কিন্তু প্রকৃতিকে বিপর্যস্তই করতে গেছি এবং বিপর্যস্ত করার পরে এটা শাশ্বত সত্তার অনুকূল হয়নি এবং কৃতি সম্পন্ন হয়নি। যার কথা আমরা প্রায় উল্লেখ করি অর্থশাস্ত্রে, সেই চাণক্যের কথা আছে, সর্বমাত্র বসং সুখম সর্বং পরবশং দুঃখম। আত্মনির্ভরশীল হওয়াটা, এখন দেখছি আমাদের প্রধানমন্ত্রীও তার ভাষণে আত্মনির্ভরশীলতার কথা বলছেন। এই কথা কিন্তু ঠাকুর অনেক আগেই বলেছিলেন যে অর্থনীতির শেষ লক্ষ্য হচ্ছে মানব কল্যাণ। এই মানব কল্যাণের জন্য প্রত্যেকটা গ্রামকে স্বয়ংসম্পূর্ণ করে তোলো, যে যার নিজের নিজের প্রয়োজনগুলো নিজেরাই মেটাতে পারবে। হরেন্দা বলে জনৈক ব্যক্তি ঠাকুরকে প্রশ্ন করলেন, যে কাজই করতে যাওয়া হোক অর্থ বল তো খুবই প্রয়োজন। ঠাকুর বললেন, চরিত্রে যদি সেবা সম্বর্ধনা থাকে তাহলে অর্থ আপনা আপনি আসে, আর তা না থেকে শুধু যদি অর্থ থাকে সে অর্থ টেকে না, বরং সেটা অনর্থেরই কারণ হয়ে দাঁড়ায়। আমাদেরই সেইটাই হয়েছে, চরিত্রে সেবা সম্বর্ধনা নেই, যার ফলে অর্থ আমাদের কাছে অনর্থের কারণ হয়েছে। কতগুলো অদ্ভুত বাণী ঠাকুর দিয়েছেন। বলছেন, স্বভাব দোষে অভাব ঘটে, সক্রিয়তায় বিভব বটে, স্বভাব গুণে অভাব নষ্ট, এটা কিন্তু খাঁটি স্পষ্ট। স্বভাব দোষে অভাব ঘটে। স্বভাব স্বভাব বলতে আমরা সাধারণত ভাবি নেচার, প্রকৃতি, কিন্তু ঠাকুর স্বভাব কথাটাও বলছেন। এই ভাবনা চিন্তাটা যখন আমার মধ্যে থাকে, এই সুভাবনা চিন্তাটা যখন আমার মধ্যে থাকে না, অর্থাৎ স্বভাব দোষ হয়, তখনই আমার অভাব আসে। তখন আমাকে হাজার অর্থ দিলেও সে অর্থ অনর্থের কারণ হবে, আমি সেগুলোকে নষ্ট করে ফেলবো। আবার এই সুভাব যখন আমার মধ্যে আসে তখন অভাব নষ্ট হয়ে যায়, এবং এটাই খাঁটি স্পষ্ট। অর্থনীতির শেষ লক্ষ্য ঠাকুর বলছেন মানব কল্যাণ। যোগযুক্ত কর্ম অর্থকে পরমার্থে সংযুক্ত করে, অর্থ তখন অনর্থের কারণ হয় না। চাণক্যের অর্থশাস্ত্রে চাণক্য এক জায়গায় লিখছেন, সুখস্য মূলং ধর্ম, ধর্মস্য মূলম অর্থ, অর্থস্য মূলম রাজ্যম, রাজ্যস্য মূলম ইন্দ্রিয় জয়, ইন্দ্রিয় জয়স্য মূলং বিনয়, বিনয়স্য মূলং বৃদ্ধোপ সেবা, বৃদ্ধোপ সেবয়া বিজ্ঞানম। অর্থাৎ সুখের মূল হচ্ছে ধর্ম পরিপালন করা। ধর্ম পরিপালন করলেই অর্থ আসে, অর্থ থেকে রাজ্য তৈরি হয়, এবং একটা রাজ্যকে যদি এই রাজা সঠিকভাবে রাখতে চান, রাজাকে স্বয়ং ইন্দ্রিয়জয়ী হতে হয়। ইন্দ্রিয়জয়ী হতে গেলে তাকে বিনয়ী হতে হয়, বিনয়ী হতে হলে তাকে বৃদ্ধকে সেবা করতে হয়, এবং বৃদ্ধ সেবাই প্রকৃত বিজ্ঞান। বৃদ্ধ মানে অনেকে বৃদ্ধ মানে 60-70 ব্যক্তি না। তাহলে বলছেন, বৃদ্ধ মানে ক্ষয়িষ্ণু হয়ে যাওয়া নয় কো, বরং সামর্থ্য নন্দিত প্রাজ্ঞ উৎসর্জনী প্রদীপ্তি নিয়ে জীবনীয় তাৎপর্যে নিজেকে ষষ্ঠ শ্রোতা করে তোলা। বৃদ্ধ মানে ক্ষয়িষ্ণু হয়ে যাওয়া নয় কো, বরং সামর্থ্য নন্দিত প্রাজ্ঞ উৎসর্জনী প্রদীপ্তি নিয়ে জীবনীয় তাৎপর্যে নিজেকে ষষ্ঠ শ্রোতা করে তোলা। আমি কিছুদিন আগে একটা পোস্ট দেখছিলাম, একজন লিখেছেন ফেসবুকে, খুব সুন্দর কথাটি, if an invisible virus can shake the world, then the invisible supreme power can shake the world too. If an invisible virus can shake the world, then the invisible supreme power can shake the world too. অতএব যদি আমরা সেই ধরনের কোন সুপ্রিম পাওয়ারের প্রতি অ্যাটাচড হই, তাহলে অ্যাটাচড হলে আমাদের ভেতরে যে অসৎ ভাবটা সেটা ক্রমশ কাটবে। আমি যত সৎ হব, তত প্রকৃতির যে সমস্ত সম্পদ সেগুলোকে আমি সৎ ব্যবহার করতে শিখবো। সৎ ব্যবহার যত করতে শিখবো, ততই দেখা যাবে আস্তে আস্তে আমার অর্থনৈতিক সংকটও কেটে যাচ্ছে। আজকের এই যে পরিযায়ী শ্রমিক সমস্যা, এটা আদৌ থাকতো না গ্রামীণ কুটির শিল্পটা ধ্বংস না হয়ে যেত। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অনেক বড় বড় কারখানা স্থাপন করা হলো, কিন্তু চীন আমাদের থেকে পরে। চীনে কিন্তু বড় কারখানার সাথে সাথে কুটির শিল্প বা স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে জোর দেওয়া হয়েছিল। ঠাকুর যেটা বারে বারে বলছেন যে গ্রামের কুটির শিল্পগুলোকে তোমরা ধ্বংস করে ফেলেছো।
যার ফলে অর্থনৈতিক দিক দিয়ে প্রথম শুরুতে চীন আমাদের থেকে বহু পিছিয়ে থাকা সত্ত্বেও আজকে অনেক অনেক এগিয়ে গেছে। আমাদের এই যে পরিকল্পনার অভাব, হঠাৎ করে ভাবলাম যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ভিলাই স্টিল প্ল্যান্ট, রাউরকেল্লা কারখানা ইত্যাদি আণবিক শক্তি তৈরি করে দিলেই সব হয়ে যাবে। তিনি ঠাকুর বলছেন যত তুমি মহাযন্ত্র স্থাপন করবে তত পরিবেশ দূষণ বাড়বে। মহাযন্ত্র স্থাপন করলেই শ্রমিক অশান্তি, বেকার সমস্যা, লক আউট ইত্যাদি লেগে থাকবেই থাকবে, এবং মহাযন্ত্র স্থাপন করলেই শ্রমিক মালিক সংঘর্ষও বাড়বে। ঠাকুর বললেন সমত্বের দাবি যত বেশি, দূরত্বও তত বেশি, মমত্ব যত প্রবল, মানুষের মধ্যে নৈকটত্বও তত প্রবল হয়ে ওঠে। কিন্তু এই মহাযন্ত্র আমাদের পরস্পরকে আলাদা করে দিয়েছিল, যার ফলে আমাদের দেশে লকডাউনের আগেও যে খুব ভালো অর্থনীতি ছিল তা নয়, কিন্তু এখন আরো খারাপ হয়ে গেছে। কাজেই এটা হচ্ছে প্রথম জিনিস, যে অর্থনীতিকে যদি আমরা স্ট্রং করতে চাই তাহলে আবার ছোট ছোট স্মল ইন্ডাস্ট্রিগুলোর উপর বেশি জোর দিতে হবে। তার মানে যে মহাযন্ত্র একেবারে প্রয়োজন নেই তা নয়, কিন্তু সেগুলোর দিকে লক্ষ্য রাখতেই হবে। আমার আলোচ্য বিষয়ে দ্বিতীয় একটা কথা ছিল লকডাউন পরবর্তী সময়ে অর্থনৈতিক সংকট এবং পারিপার্শ্বিক রক্ষা। এই পারিপার্শ্বিক রক্ষা সম্বন্ধে বলতে গিয়ে আর্য প্রাতিমুখ্যে ঠাকুরের রীতায়নীতে একটা বাণীর কথা মনে পড়ল। এই রীতায়নী বাণীতে ঠাকুর বলছেন, তুমি ঈশ্বরে মানে মোটামুটি বাণীটা দীর্ঘ বাণী, আমি তার ভাবটা বলছি। তুমি ঈশ্বরে বিশ্বাস করো বা না করো আমার কিছু যায় আসে না, কিন্তু এটা তো ঠিক যে তুমি ভালোভাবে বাঁচতে চাও, এবং ভালোভাবে বাঁচতে গেলে তোমার জানা প্রয়োজন বাঁচার জন্য কি কি লাগে। তোমার এটাও জানা দরকার তোমার ভালোভাবে বেঁচে ওঠার পিছনে ভালোভাবে বেঁচে ওঠার রাস্তায় প্রতিবন্ধকতাগুলো কি, এবং সেই প্রতিবন্ধকগুলোকে তুমি কিভাবে অতিক্রম করবে। তারপর বলছেন তুমি একটা পরিবেশে বড় হচ্ছ, তুমি প্রতিনিয়ত সেই পরিবেশ থেকে কিছু না কিছু গ্রহণ করে বড় হচ্ছ। বেসিক্যালি আমরা তো কেউ ইন্ডিপেন্ডেন্ট নই, আমরা ইন্টারডিপেন্ডেন্ট। যে বাড়িতে বাস করি সেটা কারুর করা, যে কাপড় পরে আছি সেটাও কেউ করে দিয়েছে, যে খাবারটা খাচ্ছি সে খাবারটাও কারো না কারো খেতে তৈরি করা, এই ইন্টারডিপেন্ডেন্ট। তো তুমি পরিবেশ থেকে কেবল কি নিয়েই যাবে, শোষণ করে যাবে, পরিবেশকে পোষণ করবে না, পরিবেশের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই। তারপর আবার বললেন প্রতিটি জীব নিজের নিজের প্রসারণ চায়, এই প্রসারণ করে সে সুপ্রজননের মাধ্যমে। অতএব সুপ্রজনন কিভাবে সম্ভব, সুসন্তান কিভাবে আসা যায় সেটাও তোমার জানা দরকার। এইভাবে ধাপে ধাপে অনেকগুলো প্রশ্ন তুলেছেন, যে সবশেষে বলছেন অতএব তোমার এমন একজনের কাছে যাওয়া লাগে যিনি তোমার এই বাঁচা বাড়া সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর জানেন। তিনি আচার্য, তিনি সদ্গুরু, তার সাথে যুক্ত হও। তারপরে শেষে আমাদের উপর ছেড়ে দিলেন, আমার কথাগুলো ভালো করে ভেবে দেখো, যদি ভালো মনে হয় করো, তোমার কল্যাণ হবে। এই যে শেষের লাইনটা, এটা খুব মর্মস্পর্শী লাইন। আমার কথাগুলো ভালো করে ভেবে দেখো, যদি ভালো মনে হয় করো, তোমার মঙ্গল হবে। এটা পড়ার সাথে সাথেই আমার গীতার কথা মনে হলো। অষ্টাদশ অধ্যায়ের গীতার প্রথম অধ্যায়ে অর্জুনের বিষাদ যোগ। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে এসে একেবারে আত্মীয় স্বজনদের সাথে যুদ্ধ করতে হবে দেখে অর্জুনের নার্ভাস ব্রেকডাউন হয়ে গেল। মুখ শুকনো হচ্ছে, চামড়া জ্বালা করছে, হাত পা কাঁপছে, আমি আত্মীয়দিকে বধ করতে পারবো না, এই বলে তিনি ধনুর্বাণ রেখে দিয়ে শ্রীকৃষ্ণকে বললেন, একদিকে বললেন আমি যুদ্ধ করব না, আবার অন্য কথা বললেন আমার কি করণীয় তুমি উপদেশ দাও। দ্বিতীয় অধ্যায়ের প্রারম্ভে শ্রীকৃষ্ণ তাকে তীব্র ধমক দিলেন, তুমি অনার্যদের মতো কথা বলছো, আবার তুমি পরস্পর বিরোধী কথা বলছো, তুমি সিদ্ধান্তই নিয়ে ফেলেছো যে তুমি যুদ্ধ করবে না, অথচ তুমি আমার কাছে উপদেশ চাইছো যে আমার কি করণীয় বলুন। এটা পরস্পর বিরোধী কথা। এরপর তিনি একের পর এক বিভিন্ন অধ্যায়ে জ্ঞান যোগ, ভক্তি যোগ, সাংখ্য যোগ, বিশ্বরূপ দর্শন ইত্যাদি বলে অষ্টাদশ অধ্যায়ের শেষে গিয়ে জিজ্ঞেস করছেন তাকে যে আমি তো সবকিছুই বললাম, এবারে সেই বিখ্যাত উক্তি যথেচ্ছসি তথা কুরু। যেমন ঠাকুর বললেন এবারে যা ভালো মনে হয় তা করো, যথেচ্ছসি তথা কুরু। ঠাকুরও বললেন আমার কথাগুলি যদি ভালো মনে হয় করে দেখো। অর্জুন কিন্তু দেরি করেননি,
তিনি মুহূর্ত মাত্র দেরি না করে পরে বললেন, নষ্টে মোহ গত সন্দেহ করিষ্যে বচনং তব। আমার মোহ দূর হয়ে গেছে, আমার সন্দেহ দূর হয়ে গেছে, আমি আপনি যা বলছেন হুবহু তাই করব। কাজে এইটাই হচ্ছে মানুষের শেষ কথা, যে তিনি যা বলছেন তাই যদি আমি সঠিক পথে করি তাহলে আমি একটি সুস্থ মানুষ হব। আমি যদি সুস্থ মানুষ হই তাহলে প্রকৃতিকে শোষণ করা এবং সবসময় নিজের লোভটাকে পূরণ করার ধান্দা আমার থাকবে না। ওই চাণক্যের যে গল্পটা দিয়ে শুরু করেছিলাম, যে নিজের প্রদীপটা জ্বালালেন কারো সব ব্যক্তিগত কথা বলার জন্য, এবং অন্যদের কথা বলার সময় রাস্তায় কাজ করছিলেন, তখন বড় প্রদীপ জ্বলছিল, তখন কিন্তু আমরা সেই অবস্থায় গিয়ে পৌঁছাবো। কাজেই নিজেকে আগে ঠিক করতে হবে। ঠাকুর সেই জন্য বারবার বলছেন যে নিজেকে ঠিক করো। ঠাকুরের একটা যে বাণী, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, এই যে একটা ছোট্ট বাণী, এই বাণীর উপরে বাংলাদেশের একজন অধ্যাপক ডক্টর আশরাফ সিদ্দিকী বলেছিলেন যে শুধু এই একটা বাণীর উপর আমি 1 ঘন্টা ভাষণ দিতে পারি। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। ইকোনমিক্সের মূল কথা এই। একটা ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার জন্য কি লাগে? ইকোনমিক্সের ছাত্ররা বলেন মেনলি 3টে লাগে: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন থাকলেই হলো? মার্কেট চাই না? তো মার্কেটের জন্য তো মানুষ চাই। এই যে মানুষগুলো যদি সম্পদশালী না হয় তাহলে আমি কারখানায় হাজার হাজার যে পণ্য উৎপাদন করে সেগুলো কিনবে কে? কাজে এই কথাটাই সবচেয়ে বড় জিনিস, যে মানুষগুলোকে তৈরি করা। মানুষগুলো যদি সৎ হয়, মানুষগুলো যদি কর্মঠ হয়, মানুষগুলো যদি পরোপকারী হয়, যে আমার মঙ্গল নির্ভর করছে আমার পরিবেশের মঙ্গলের উপরে, এই ভাবনাটা যদি তার মধ্যে ঢোকে, তাহলে অর্থনৈতিক সংকট কখনোই থাকে না। যে কোনো সম্পদকে হাত ধরাধরি করে আমরা অনায়াসে অতিক্রম করতে পারি। এই সংকটটাকেও আমরা অতিক্রম করতে পারবো। কাজে সমস্ত সমস্যার সমাধানের মূলে রয়েছেন তিনি। শ্রী শ্রী ঠাকুরকে যত আমি স্টাডি করার চেষ্টা করি তত আমি আস্তে আস্তে অবাক হয়ে যাই যে তিনি কি জানতেন না। ডক্টর আশরাফ সিদ্দিকী এক জায়গায় লিখছেন যে একজন বিদেশি লোক বিজ্ঞানী একবার এক বিশ্ব সেমিনারে কথা প্রসঙ্গে বলেছিলেন, তোমাদের ঠাকুর নৃতত্ব নিয়ে থাকলে বড় নৃতাত্ত্বিক হতেন, সাহিত্য নিয়ে থাকলে বড় সড় সাহিত্যিক হতেন, মনস্তত্ত্ব নিয়ে থাকলে বড় মনস্তাত্ত্বিক হতেন, রাজনীতিক হলে দেশের ইতিহাসটাকেই বদলে দিতেন, আর শুধু সমাজসেবক হলে দেশকে স্বনির্ভর করে তুলতেন, শিক্ষাবিদ হলে শিক্ষার ধারাটাকেই পাল্টে দিতেন। তারপর বলছেন, এত সম্পদ থাকতে তোমরা এইসব বিদেশি সেমিনারে আসো কেন? তোমাদের দেশেই তো রয়েছে। কিন্তু সেই সমস্যা একই, যে আমরা ঠাকুর যেটা বলছেন, প্রেরিত পুরুষ স্বদেশে কুৎসামণ্ডিত হন। প্রকৃতি তাদের ধিক্কার করে যারা প্রত্যক্ষকে অবজ্ঞা করে পরোক্ষে আকৃষ্ট হয়। আমি আলোচনা শেষ করছি ঠাকুরের কিছু ডুজ অ্যান্ড ডু নটস বলে। আজকের এই লকডাউন, পরবর্তীকালে আমাদের এই সদাচার ইত্যাদি সম্বন্ধে ঠাকুর অনেক কাল আগে আমাদেরকে কিছু সাবধান বাণী বলেছিলেন, কিছু করতে এবং কিছু না করতে। আমি তার এই কথাটা উল্লেখ করে আজকে আলোচনা শেষ করব। ঠাকুর বললেন, তা খেও না যা খেলে অসুখ করে, হজম করতে পারবে না। তা ছুঁয়ো না যাতে সংক্রামিত হয়ে উঠতে পারো। তা করো না যা করলে অস্থি বৃদ্ধি বিব্রত হয়ে ওঠে, বৈশিষ্ট্য ও আভিজাত্য বিধ্বস্ত হয়। তা বলো না যা হৃদ্য নয় কো। তা সহ্য করো না যা অসৎ সত্তা সংঘাতী। তা দিও না যা দাতা ও গ্রহিতা ও উভয়েরই অপকারের। তেমন চলো না যে চলনা বিবর্তনাকে ব্যাহত করে। সেই সঙ্গে যেও না যা সৎ সুকেন্দ্রিকতাকে বিক্ষুব্ধ করে তোলে। তা শোনো না যা অবাস্তব নিন্দাবাদ। তা দেখো না যাতে কলুষিত হয়ে উঠতে পারে। সাধ্য তা নয় কো যাতে তুমি পুরুষোত্তমে অচ্যুত না হয়ে উঠতে পারছো। এই লাইনটার একটা শব্দের একটু ব্যাখ্যা দরকার। সাধ্য তা নয় কো যাতে তুমি পুরুষোত্তমে অচ্যুত না হয়ে উঠতে পারছো। এই সাধ্য মানে আমরা যা ভাবি তা কিন্তু নয়। সচরাচর সাধ্য মানে আমরা ভাবি অ্যাবিলিটি। সাধ্য কথাটা আসছে অন্য দিক থেকে। সাধনা যোগ্য যাহা তাহাই সাধ্য। অতএব সাধনা যোগ্য সেটা নয় যে সাধনা আমাকে পুরুষোত্তমে অচ্যুত না করতে পারে। সবশেষে একটা গল্প বলে শেষ করছি।
ওই যে ঠাকুরের একটা বললেন যে তা শুনো না যে অবাস্তব নিন্দাবাদ, এই চাণক্যেরই গল্প, অর্থশাস্ত্রের জনক। চাণক্যের কাছে এসে জনৈক ব্যক্তি আরেকজনের সম্বন্ধে কিছু বলতে চাইলেন। চাণক্য বললেন, শোনো, তোমার কথা শোনার আগে আমি তোমাকে 3টে প্রশ্ন করব। বলছে, বলুন। বলছে, প্রথম প্রশ্ন, তুমি যার সম্বন্ধে বলতে আসছো সেটা প্রশংসা না নিন্দা? তিনি মাথা চুলকে বললেন, আগে সেরকম ভাবলেন নিন্দাই বটে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, তুমি যেটা বলছো সেটা তুমি নিজের চোখে দেখেছো না অন্যের কাছে শোনা? এবারে তিনি আরো থতমত খেয়ে বললেন যে না, অন্যের কাছে শোনা, তবে খুব অথেন্টিক। বললেন, শেষ প্রশ্ন, তোমার এই কথাটা শুনে আমার কিছু মঙ্গল হবে? আগে তা তো বলতে পারি না। চাণক্য বললেন, তাহলে তুমি এমন একটা কথা বলছো যেটা কারোর নিন্দা, যেটা তুমি চাক্ষুষ দেখোনি, লোকের কাছে শোনা, এবং যেটা শুনে আমার কোনো মঙ্গল হবে না, কারণ এটা শুনবো কেন? আমার নিজের মানে সকানে শোনা। আচার্যদেবের কাছে আমি বসেছিলাম, একজন লোক এসে বড় মুখ করে বললেন যে আগে আমি কখনো নিন্দা করি না, আমি কখনো কারো নিন্দা করি না। ঠাকুর হেসে বললেন, আচার্যদেব হেসে বললেন, নিন্দা করেন না, নিন্দা শোনেন তো। তাই সেইটাই বলছি যে আমরা যেন এই ঠাকুরের কথাটা এই কারণে বললাম যে ফেসবুকে যেমন ঠাকুরের প্রশংসা এবং ঠাকুরের সম্পর্কে যাজন দেখতে পাই, ডক্টর রাজেশ চৌধুরীর লেখা আমার খুব ভালো লাগে। অত্যন্ত প্রাঞ্জল ভাষায় এত সুন্দর করে বলেন যে আমি গোগ্রাসে পড়ে ফেলি। তেমনি বেশ কিছু উৎসাহকারী নিন্দুকের অভাব নেই, যারা ঠাকুরের সম্বন্ধে আজে বাজে কথা লিখে নিজেদের কুৎসিত মনোভাবকে ব্যক্ত করে তোলেন। কাজে আমাদের এই নিন্দাবাদ শোনাও উচিত নয়, কানে দেওয়া উচিত নয়, কারণ এটা চরিত্রকে কলঙ্কিত করবে। আজকের বিশ্ব যে যে সাংঘাতিক সমস্যায় পড়েছে, প্রেমহীনতার সমস্যা, এবং মানুষ আস্তে আস্তে আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। একজন বলেছিলেন যে আমাদের বর্তমান সমাজে আমরা কি করেছি। আমাদের বর্তমান সমাজে উই হ্যাভ মোর হাউসেস বাট লেস হোম, মোর হাউসেস বাট লেস হোম, more connections but less relations, more cosmetics but less beauty. হাউস আর হোমে তফাৎ কি? 4টে দেওয়াল, ছাদ, জানালা, ইংরেজিতে তাকে বলে হাউস। আর হোম, ওয়েস্টার ডিকশনারি বলছে অ্যাবোর্ড অফ পিস। আমরা চতুর্দিকে প্রমোটারদের কল্যাণে প্রচুর হাউস করছি, হাউসগুলো কিন্তু হোম হচ্ছে না, কারণ সেগুলো শান্তি নেই। মোবাইলের কল্যাণে এই মুহূর্তে বিশ্বের যে কোনো প্রান্তে আমরা যোগাযোগ করছি, মোর কানেকশনস, কিন্তু রিলেশনস নেই, আন্তরিকতা হারিয়ে ফেলেছি। আর কসমেটিক্সে নিজের বাইরের চেহারাটাকে প্রকট করছি, ভেতরটাকে কুৎসিত করে তুলেছি। আমাদের দেশের রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছিলেন যে আই এম নট এ হ্যান্ডসাম গাই, বাট আই ক্যান লেন্ড মাই হ্যান্ড টু সামওয়ান হু নিডস হেল্প। তা আমাদের বাইরের চেহারাটাকে কসমেটিক্স দিয়ে ঢেকে সুন্দর দেখাতে চেষ্টা করছি, ভেতরটা কিন্তু কুৎসিত রয়ে যাচ্ছে। এই ভেতরটাকে, বাইরেটাকে ঠিক করার জন্য একমাত্র তিনিই আমাদের গতি। আসুন তাকে ধরে আমরা সুকেন্দ্রিক হই। ডক্টর রাজেশ দা যে কথা বললেন, একমাত্র সুকেন্দ্রিকতার ভেতর দিয়েই আমরা আমাদের এই বর্তমান সংকটটাকে কাটিয়ে উঠতে পারবো। আর সবচেয়ে ভালো লাগলো উনি যে কথাগুলো বললেন যে মনে আনন্দ রাখা। আমাদের নিরানন্দর একটাই কারণ হচ্ছে, আমার অত্যন্ত ভালো লাগলো কথাটা, যে আনসার্টেনটি ফর দ্য ফিউচার। এত সুন্দর কথাটা। অনবরত আমরা ভবিষ্যৎ সম্বন্ধে আতঙ্কে ভুগছি, কাল হবে, কি হবে, পরশু হবে। এর কারণ কি? নির্ভরতা নেই। তারপর বললেন ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। নির্ভর করো, কখনো নির্ভর করো, কখনো ভয় পাবে না। কাজে আমরা সেইটা করার চেষ্টা করি। আসুন, আমাদের সর্বাঙ্গীন মঙ্গল তার উপর নির্ভর করছে। আপনার সবাদের মঙ্গল কামনা করে আমি শেষ করছি। জয় গুরু। ধন্যবাদ ডক্টর ঘোষালকে। এতক্ষণ আমরা শ্রদ্ধেয় অমলেন্দুদার কাছে শুনছিলাম লকডাউন পরবর্তী সময়ে অর্থনৈতিক সংকট এবং পারিপার্শ্বিক রক্ষায় আমাদের দায়িত্ব ও কর্তব্য এই বিষয়। আমরা যেমন ডক্টর চৌধুরীর আলোচনায় আত্মসংযমের কথা শুনেছিলাম, একইভাবে আমরা ডক্টর ঘোষালের আলোচনায় পেলাম সহমর্মিতার কথা। আমি কথামুখে দুটো মাত্রার কথা উল্লেখ করেছিলাম যে লকডাউন পরবর্তী সময়ে
যে দুটো মাত্রা আমাদের যাপনের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে উঠে, তার একটা হচ্ছে সহমর্মিতা, আর একটা হচ্ছে আত্মসংযম। আজকে আমাদের দুই আলোচকের আলোচনায় এই দুই মাত্রা নিয়ে আমরা কথা শুনলাম। ডক্টর ঘোষালের আলোচনায় প্রাসঙ্গিক ভাবে যেটা উঠে, যে অর্থনৈতিক সংকট নিয়ে আজকে গোটা দুনিয়া তোলপাড়, আমাদের ভারতের তাবড় তাবড় অর্থনীতিবিদদের মধ্যে তর্ক বিতর্ক, সেই অর্থনৈতিক সংকটের উৎসটা কোথায়, খুব সুন্দরভাবে ডক্টর ঘোষাল সেই দিকটার প্রতি ইঙ্গিত করল। আজকে যে সংকটটা নিয়ে কথা হচ্ছে, এই সংকটটা কিন্তু কোনো শূন্যস্থানের উপরে গড়ে ওঠেনি, হঠাৎ করে গজিয়ে ওঠা একটা সংকট। লকডাউন পূর্ববর্তী সময় থেকেই কিন্তু এই সংকটের একটা পরিমণ্ডল তৈরি হয়ে গিয়েছিল। তিনি দুটো দিকের প্রতি বিশেষভাবে ইঙ্গিত করলেন, যে গ্রামীণ অর্থনৈতিক গতি হারিয়ে ফেলা আর আমাদের পরম্পরাগত কুটির শিল্পের ভেঙে পড়া, এই দুটো খুব প্রাসঙ্গিক দিক। তিনি বলছেন যে এই দুটোকে আবার চাঙ্গা করতে হবে, কুটির শিল্প, এবং গতি আনতে হবে গ্রামীণ অর্থনীতি। আর গুরুত্বপূর্ণ যে বিষয়টা ডক্টর ঘোষালের আলোচনায় আমরা পেলাম, যে ভালোভাবে যদি বাঁচতে হয় তাহলে কি আমার প্রতিবেশকে ভালো রাখতে হবে, আর সেক্ষেত্রে কিন্তু মানুষই আমাদের সম্পদ। অর্থনীতিকে চাঙ্গা রাখতে হলে মানুষ সম্পদটাকে আমাদের ঠিক রাখতে হবে। আর এই কথা ডক্টর ঘোষাল এবং চৌধুরীর আলোচনাতে আমরা পেলাম, ফিরে ফিরে এলো। এ সবটা হবে যদি আমরা সুকেন্দ্রিক হই। আমাদের মনটাকে এই সময় ভালো রাখাটা খুব দরকার। আর আনন্দে থাকতে হলে আনন্দের উৎস পুরুষ যিনি, তার সাথে আমাদের কিন্তু যুক্ত করতে হবে। দীর্ঘক্ষণ আমরা আলোচনা শুনলাম, আমরা দুই আলোচকের সাথে কথাও বলবো। তার আগে একটু স্বাদ পাল্টে নিতে আমরা এখন শুনবো ছড়ার গান। পরিবেশন করবেন সঞ্জীব পাত্রদা। সঞ্জীব পাত্রদার ছড়ার গানের পর আমরা ইন্টারঅ্যাক্টিভ সেশনে যাব। আপনারা দুই আলোচকের কাছে আপনাদের প্রশ্ন উত্থাপন করতে পারেন। আমরা সেই আলাপনী পর্বে যাওয়ার আগে সঞ্জীবদার কাছে শুনে নেব ছড়ার গান। ছড়ার গানের বিষয় হলো আদর্শ। সঞ্জীব পাত্রদাকে অনুরোধ করছি ছড়ার গান পরিবেশন করার জন্য। সঞ্জীব দা। জয় সঞ্জীব দা।